আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আজকের ভিডিওতে আমি তোমাদের বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্টের একটা ইন্ডেক্স তৈরি করতে সাহায্য করব। ইন্ডেক্স বলতে বোঝাচ্ছি যে কোন বিশ্ববিদ্যালয়কে তুমি আগে রাখবা, কোন বিশ্ববিদ্যালয়কে তুমি পিছিয়ে রাখবা, আবার কোন সাবজেক্টগুলোকে তুমি উপরের দিকে রাখবা, কোন সাবজেক্টগুলোকে একটু নিচের দিকে রাখবা। ওভারঅল সবকিছু বিষয়ে আমি তোমাদের সাথে কথাবার্তা বলবো। এবং আজকের ভিডিওটার পর থেকে হয়তোবা তোমাদের নিয়ে আর এত বেশি ভিডিও বানানো যাবে না বা বানানো সম্ভব হবে না। তো মোটামুটি ধরতে গেলে তোমাদের সাথে পুরা এক বছরের জার্নি, যারা সেকেন্ড টাইম আসছিলা, যারা লাস্টের দিকে এসে আমাদের চ্যানেলে যুক্ত হয়েছো, সবার সাথেই প্রায় এই পুরা একটা বছরের পুরো জার্নিটা আজকে থেকে মোটামুটি একটা অফিসিয়াল ভাবে ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমরা মেইনলি কোন কোন ভার্সিটিতে তুমি চয়েসে রাখবা বা কোনটাকে আগে রাখবা কোনটাকে পরে রাখবা, তারপরে হচ্ছে কোন সাবজেক্ট গুলাকে কিভাবে চয়েস দিবা, এসব বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো প্রথমে দেখো, আমি যদি তোমাদের যেহেতু সাবজেক্ট চয়েস শুরু হয়ে যাবে বা ভার্সিটি চয়েস শুরু হয়ে যাবে বা অনেকেই কনফিউশনে আছো, অনেকের অনেক পজিশন থেকে কোথায় আসবে কি আসবে না এসব বিষয়ে চিন্তা করে আছো বা এসব বিষয়ে অনেক চিন্তায় আছো, তো আজকের ভিডিওটাতে মোটামুটি এইসব বিষয় নিয়ে আমি কথাবার্তা বলবো। দেখো, কোন কোন ভার্সিটিকে আগে রাখবা বা কোন কোন ভার্সিটি গুলাকে তুমি ইন্ডেক্স করবা। তো মোটামুটি আমি প্রতি বছরে যে সিস্টেমটা তোমাদেরকে দেখায় দেই যে সাবজেক্ট বা বিশ্ববিদ্যালয় চয়েসের আগে তোমরা একটা এরকম সিকোয়েন্স তৈরি করতে পারো। যেমন ধরো, এই সিকোয়েন্সে থাকবে হচ্ছে একদম লেভেল ওয়ানের লেভেল বা হাই লেভেল যেটাকে আমরা বলি, সেটাকে হচ্ছে লেভেল ওয়ানে আঁকলাম। লেভেল ওয়ানের হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলা, এইখানে ধরো লেভেল টু। ঠিক আছে, এইখানে লেভেল টু যেগুলা হচ্ছে মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয় সেইগুলা, এবং যেগুলা তুলনামূলক নতুন এবং আমরা সুযোগ সুবিধার দিক থেকে এগুলাকে আমরা হচ্ছে একদম লো ক্যাটাগরিতে রাখতে পারি। ঠিক আছে, একদম লো ক্যাটাগরিতে রাখতে পারি, অর্থাৎ লেভেল থ্রিতে, লেভেল থ্রি। ওকে। তো এই তিনটা জিনিস মাথায় রেখে তোমরা মোটামুটি বিশ্ববিদ্যালয়গুলোতে চয়েস দিবা, বা বিশ্ববিদ্যালয়গুলা যেহেতু তোমাদের 500 টাকা দিয়েই মোটামুটি সব বিশ্ববিদ্যালয়ে চয়েস দেওয়া যাবে, তো মোটামুটি একটা চয়েস দেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখবা। যেমন তুমি খুলনা বিশ্ববিদ্যালয়ে চয়েস দিতে পারো, তারপরে ধরো ইসলামীতে দিতে পারো, বা ইসলামিক আগে দিয়ে তারপরে খুলনাতে দিতে পারো, অথবা তোমার মার্ক ভালো হইলে জগন্নাথে দিবা, তারপর সাস্টে দিবা। মানে এইটা ওভারঅল তোমার উপর ডিপেন্ড করবে। তো যেহেতু তুমি আর্টস থেকে পড়াশোনা করছো বা বি ইউনিটের একজন স্টুডেন্ট, সেহেতু তোমাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে এই সাবজেক্ট বা এই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার আগে। দেখো, আমি যে কথাটা তোমাদেরকে অনেক আগে বলছি যে বিশ্ববিদ্যালয় ভালো হইলেই যে ওই বিশ্ববিদ্যালয়ে ওই ডিপার্টমেন্ট বা ওই সাবজেক্টটা খুব ভালো হবে, বিষয়টা এরকম না। তার বাস্তব উদাহরণ হচ্ছে, ধরো যেগুলা বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, এই বিশ্ববিদ্যালয়গুলোতে মেইনলি ফোকাস করা হয় কোন জায়গাগুলোতে, সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেইগুলাতে। কিন্তু তুমি যদি ওইখানে গিয়ে আর্টসের সাবজেক্টে সায়েন্সের মতো একদম হাই এক্সপেকটেশন নিয়ে মানে পড়তে যাও, তাইলে আসলে তোমার জন্য বিষয়টা মোটেও সুবিধার হবে না। বা মোটামুটি যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো আছে এইগুলা আর্টসের সাবজেক্টগুলো জাস্ট রাখা লাগে, এজন্যই রাখে একদম সেই হাই ফ্যাসিলিটিস যেগুলো সায়েন্সের স্টুডেন্টরা পায়, এইগুলা হচ্ছে বিজ্ঞান প্রযুক্তিগুলাতে পায় না। তুলনামূলক যখন তুমি সাধারণ যে বিশ্ববিদ্যালয়গুলো আছে ওইগুলাতে যখন তুমি চয়েস দিবা বা ওইগুলা থেকে যখন সাবজেক্ট নিবা, তখন দেখবা যে এভারেজ একটা সায়েন্সের সুবিধা সব জায়গাতে বেশি, আর্টসের সুবিধা একটু কম। কিন্তু তুলনামূলক ওই বিজ্ঞান প্রযুক্তির থেকে সাধারণ যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এইগুলাতে সুযোগ সুবিধা একটু মানে তুমি ভালো পাবা, বা যে কোনো দিক থেকে ফ্যাসিলিটিসটা একটু বেশি পাবা। তার মানে বিশ্ববিদ্যালয় চয়েসের ক্ষেত্রে দুইটা জিনিস মাথায় রাখবে, একটা হচ্ছে বিজ্ঞান প্রযুক্তিগুলা, আর একদিকে রাখবা হচ্ছে সাধারণ বিশ্ববিদ্যালয়গুলা। ওকে। এখন বিজ্ঞান প্রযুক্তি এবং সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যদি আমি একটু র্যাঙ্ক করি, আমি তোমাদেরকে প্রথমে সাধারণ বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুইটা মিলায়া লেভেল 1 2 এইগুলাতে অ্যাড করায় দেখাবো। তো ধরো প্রথমে আমরা যদি একটু দেখি, ধরো লেভেল 1 এর মধ্যে তুমি সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোকে যদি একটু ক্যাটাগরাইজ করো, তাইলে কোন কোনগুলো আসবে বা টপ গুলাতে। ধরো 1 নম্বরে তুমি জগন্নাথকে দিলা, 2 নম্বরকে ধরো তুমি খুলনা ইউনিভার্সিটিকে দিতে পারো, 3 নম্বরকে ধরো তুমি হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটিকে দিতে পারো, 4 নম্বরে তুমি এইরকম করে তোমার সিকোয়েন্স অনুসারে মোটামুটি সাজাইতে পারো, বা যেইগুলা নর্মালি তোমার মাথায় আসে সেইগুলা তুমি দিলা। ধরো টপ 10টা সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে, এইগুলা গুচ্ছের মধ্যে আমি তোমাদেরকে দেখাই দিলাম এই 3টা। এরপরে ধরো বিজ্ঞান প্রযুক্তি যেগুলো আছে এগুলা ধরো সাধারণ বিশ্ববিদ্যালয়। আর এই এখন যদি আমরা একটু বিজ্ঞান প্রযুক্তিগুলো দেখি, ধরো সাস্ট থাকবে সবার উপরে, তারপরে ধরো 5 নম্বরে আমরা হাজী দানেশকে রাখতে পারি, তারপরে 6 নম্বরকে ধরো জাস্টকে আমরা রাখবো না, কারণ জাস্টে হচ্ছে সাবজেক্ট সংখ্যা কম। ধরো আর একটা আমরা যদি এইখানে দেই,
যে কোনো একটা, ধরো নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বা যে কোনো বিশ্ববিদ্যালয় একটা তুমি এখানে রাখবা। তার মানে কি দেখো, এই যে এইখানে সাধারণ বিশ্ববিদ্যালয়, এইখানে হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো আছে। তো টোটাল মনে করো এইখানে তোমার 6টা বিশ্ববিদ্যালয় টপ বিশ্ববিদ্যালয় হিসাবে তুমি কনসিডার করতে পারো, বা তোমার আসলে কনসিডার করা যাইতে পারে এই 6টা বিশ্ববিদ্যালয়। ওকে, তো লেভেল 1-এর এই বিশ্ববিদ্যালয়গুলোর চাহিদা লেভেল 1-এর মতোই থাকবে বা টপের মতোই থাকবে। অর্থাৎ যাদের পজিশন টপ মার্কের মধ্যে আছে, নর্মালি যদি তুমি এইখানের সাবজেক্টগুলোকে হিসাব করো, করে দেখবা যে যার পজিশন মোটামুটি 3000 থেকে 3500 এর মধ্যে আছে, 3.5K এর মধ্যে আছে, তারা মোটামুটি এই লেভেল 1-এর যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে তারা চান্স পাবে। এখন তুমি যদি এই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটা ক্যাটাগরাইজ করো, যেহেতু আজকের ভিডিওটা আমরা কোন কোন বিশ্ববিদ্যালয়ে তুমি আসলে সিকোয়েন্সটা কিভাবে করবা এটা, তাইলে এইগুলোর মধ্যে যদি তুমি ক্যাটাগরাইজ করো তোমার সাবজেক্টের উপর ভিত্তি করে, আমি তোমাদেরকে একটা কথা বলি যে সবসময় বিশ্ববিদ্যালয়কে প্রায়োরিটি দেওয়ার থেকে মোটামুটি বিশ্ববিদ্যালয়ের প্রায়োরিটি লাগে, বাট যদি সাবজেক্টটা তুলনামূলক তুমি প্যাশনেট সাবজেক্ট পেয়ে যাও বা ভালো সাবজেক্ট পেয়ে যাও, তাইলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে। কারণ গুচ্ছের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এইগুলা যে আহামরি খুব তফাৎ আছে একটার থেকে আরেকটা, এরকম না। ঠিক আছে, তুমি যদি ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ আমাদের বিশ্ববিদ্যালয়ের ইতিহাসগুলো দেখো, মাত্র 2 থেকে 3টা ইউনিভার্সিটি, ওয়ার্ল্ডের যে টপ 1000 ইউনিভার্সিটি আছে তার মধ্যে বাংলাদেশের 3-4টা ইউনিভার্সিটি ঢুকে যায়। তাইলে দেখো বাংলাদেশের ইউনিভার্সিটির আসলে মানে ইউনিভার্সিটি নিয়ে যে হাইপটা আছে এই হাইপটা আসলে ওই রকম না। ঠিক আছে, মানে আমরা যতটা হাইপ দেখাই অতটা আসলে আমরা ওই লেভেলে যাইতে পারি নাই। ঠিক আছে, বাট আমরা আসলে বাঙালি হিসাবে আমরা একটু বেশি হাইপ দেখাই। তো এই যে গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলো আছে, এই গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোকে তুমি মোটামুটি তোমার মতো করে একটা ক্যাটাগরাইজ করে নিবা বা একটা লিস্ট করে নিবা। আমি তোমাদেরকে তারপরে একটা আমার জায়গা থেকে, তোমার যদি মনে করো টপ 3.5K এর মধ্যে পজিশন থাকে, 3500 মধ্যে পজিশন থাকে, তাহলে এই লিস্টটা তুমি ফলো করতে পারো। 1 নম্বরে হচ্ছে তুমি যদি চাও যে ঢাকার মধ্যে থাকতে চাও, তোমার ক্যাম্পাসের কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, বা তুমি ধরো ক্যাম্পাসের ওই ফিল্ডটা নিতে চাও না, একটু তোমার খরচ হইলেও প্রবলেম নাই, তাইলে আমি তোমাদেরকে সাজেস্ট করবো, হাইলি রিকমেন্ড করবো জগন্নাথকে তুমি চয়েসে রাখতে পারো। ওকে, এখন যদি তুমি মনে করো যে গুচ্ছের মধ্যে সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে লাগবে, সাধারণ বিশ্ববিদ্যালয় দুনিয়ার সব মজা আমি চাই, সবকিছু আমি চাই, প্রেশার চাই, একটা রিয়েল ভার্সিটি ফিল চাই, তাইলে আমি মনে করবো যে তুমি আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে আসতে পারো। কারণ কি দেখো, খুলনা বিশ্ববিদ্যালয়ের যে কোনো কিছু সিস্টেমের মধ্যে দিয়ে চলে। যেমন তোমাকে বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এই কাজটা কোথাও করা হয় না, এটা মানে সবাই জানে। সেটা হলো, ধরো জানুয়ারি মাসের 1 তারিখে আমাদেরকে বলে দেয়া হয় পুরা এই যে বছরটা আসতে যাচ্ছে, এই বছরে কোন দিন কি কি কাজ হবে। অর্থাৎ আমাদের আগামী কাল থেকে, ধরো কালকে আমাদের কত তারিখ, কালকে 12 তারিখ না, 12 তারিখ থেকে আমাদের হচ্ছে 3-1 এর পরীক্ষা। মানে 3-1 বলতে আমার হচ্ছে 3rd ইয়ার 1st সেমিস্টারের পরীক্ষা। এইটা আমি জানছি আমি যেদিন জানুয়ারি মাসের 1 তারিখ 2024 সাল হয়েছে। কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয় কি করে, যে কোনো একটা সিচুয়েশন, যেমন পড়া কেমন হইলো বা যদি কোনো রাজনৈতিক কোনো প্রবলেম না থাকে, এই সব বিচার বিবেচনা করে এই পরীক্ষার ডেটটা দিয়ে দেয়। যার কারণে কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখবা সেশন জট থাকে, একটু লং বা দূরে একটু অনেক সময় নিয়ে পরীক্ষা হয়। এই ঝামেলাগুলো কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ে নাই। ইভেন আমি জানি আমার পরীক্ষাও কবে শেষ হবে। ঠিক আছে, ইভেন আমি জানি আমার 3-2 এর পরীক্ষা কয় তারিখে শুরু হবে, আমি 3-2 এর মানে শেষ হবে কত তারিখে, শুরু হবে কত তারিখে, আমার রেজাল্ট হবে কত তারিখে, সবকিছু আমার প্রথম দিনে আমি জেনে গেছি। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় খুবই স্ট্রিক্ট, মানে এইগুলা একদম সলিড ভাবে তারা যা বলে তাই করে। তো এইটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হইলো, বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় নাই, নট এ সিঙ্গেল ওয়ান ইউনিভার্সিটি, যেটা হচ্ছে খেলাধুলা নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের মতো সিরিয়াস। বিষয়টা কেমন, তোমরা যারা সিসোরের সিনেমা দেখছো না, সিসোরের সিনেমার মতো আমাদের এইখানে কাহিনী হয়। সিসোরের সিনেমায় কি হইতো, যে হলে হলের মধ্যে বিভিন্ন কম্পিটিশন হইতো, কিন্তু তার থেকেও বড় কম্পিটিশন এই খুলনা বিশ্ববিদ্যালয়ে হয়। যেমন প্রতি বছরে খেলাধুলার বিষয়টা যদি তোমরা একটু খেয়াল করো, এইখানে প্রায় 29টা বিভাগ আছে যেগুলাকে ডিসিপ্লিন বলে। 29টা বিভাগের 29টা ক্রিকেট টিম, 29টা ফুটবল টিম, 29টা ভলিবল টিম নিয়ে 3টা বিগ বিগ টুর্নামেন্ট হয়। ইভেন গত বছর আমাদের নাইট ফুটবল টুর্নামেন্ট হয়েছে। তো ধরো 4টা টুর্নামেন্ট, তার মধ্যে মেজর হচ্ছে 3টা, এবং এইগুলা সব প্রফেশনাল ওয়েতে খেলাধুলা হয়। নট তুমি ধরো বুট ছাড়া খেলতে নামলা, বা তুমি ফুটবলের যে বুট লাগে ওইটা বাদ দিয়ে তুমি খেলতে নামলা। ক্রিকেট খেলায় ধরো তুমি কাট বল ছাড়া টেনিস বল দিয়ে খেললা, এই বিষয়গুলো এমন না, একদম মানে প্রফেশনাল খেলাধুলা। তো সব বিষয়ে আর কি একদম গোছালো একটা
পাবলিক ফিল দিবে, ইভেন তোমার লাইফের 12টা বাজায় দিবে, সেটা হলে খুলনা ইউনিভার্সিটি। লাইফের 12টা কেমনে বাজায় দিবে, এত বেশি চাপ দিবে, বাংলাদেশের কোথাও তোমাকে এত বেশি চাপ দিবে না। তোমার ফিল হবে তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেছো, কারণ ক্লাস তোমার করতে হবে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কি ক্লাস মিস দেওয়া যায়, অ্যাটেন্ডেন্স মিস হইলে প্রবলেম হয় না, পলিটিক্যাল ব্যাপার স্যাপার থাকে। তো এইসব বিষয় টিষয় আসলে তোমার খুলনা ভার্সিটিতে কোনো কাজ হবে না, ঠিক আছে। তো এই যে বিষয়গুলা, তুমি যদি একটা সলিড ফিল পাইতে চাও, তাইলে নাম্বার 1-এ তুমি খুলনা ইউনিভার্সিটিকে রাখতে পারো এবং নাম্বার 2-তে তুমি জগন্নাথকে রাখতে পারো, ঠিক আছে। তো এইটা হচ্ছে খুলনা এবং জগন্নাথের মধ্যে বেসিক পার্থক্য। এখন তুমি যদি মনে করো যে তোমার ঢাকার মধ্যে থাকাই লাগবে, ঢাকাতে অবশ্যই অপরচুনিটি বেশি, কিন্তু অপরচুনিটি কয়জন পায় এইটাও হইলো বিষয়, ঠিক আছে। যেমন ধরো আমার অনেক বন্ধু বান্ধব আমার সাথে জগন্নাথে ভর্তি হইলো, আমি খুলনাতে ভর্তি হয়েছি। তো আমি খুলনাতে ভর্তি হয়ে তোমাদের ক্লাস নিচ্ছি, ডিজিটাল বোর্ডের সামনে এসে কথা বলতেছি। তো এইগুলোর জন্য কিন্তু আমার একটা জাস্ট রুম দরকার ছিল, আমার কিন্তু ঢাকার পরিবেশটা দরকার ছিল না। তো তারপরেও কিন্তু দেখো আমার জায়গা থেকে আমি চেষ্টা করে পেরে গেছি। তো বিষয়গুলো এমন, তুমি যা করতে চাও স্টুডেন্ট লাইফে, তোমার যা প্রয়োজন, নর্মালি স্টুডেন্ট লাইফে ঢাকা তোমাকে কি দিবে? তোমাকে কি বিসিএস ক্যাডার বানায় দিবে না, তোমাকে একটা পরিবেশ দিতে পারে তোমাকে একটা পরিবেশ দিতে পারে যে এই জায়গাতে এইভাবে তোমার অপরচুনিটি আছে, তুমি চাইলে এটা করতে পারো। তুমি তো এমন না যে ঢাকাতে গিয়ে তুমি কাজ করবা, ধরো বড় বড় শিল্প প্রতিষ্ঠানে গিয়ে তুমি শ্রমিকদের মতো কাজ করবা, এমনটা তো না। তুমি অপরচুনিটি ক্রিয়েট করার ট্রাই করবা, যেমন স্বাবলম্বী হওয়ার ট্রাই করবা, আর বিভিন্ন যে বিষয়গুলো আছে এইগুলো তুমি করার ট্রাই করবা। নর্মালি টিউশনের একটা ভালো সুবিধা থাকে। তো খুলনাতেও যে নাই তাও না, খুলনাতে একটু কম, তারপরেও মোটামুটি টিউশন সুবিধা ভালো আছে। তো এই যে বিষয়াদিগুলো আছে, তো সবকিছু নিজেরা তোমরাই বোঝো, তারপরেও আমি তোমাদের কাছে একটা আইডিয়া দেওয়ার ট্রাই করলাম। তো ওই জায়গা থেকে জগন্নাথ এবং খুলনা তোমাদের ইচ্ছা মতো নাম্বার 1-2 তোমরা করবা। এখন যেহেতু এইরকম সিস্টেমে চয়েস দেওয়া যায় যে ধরো তুমি জগন্নাথ ইউনিভার্সিটির ল 1 নম্বরে দিলা, খুলনা ইউনিভার্সিটির ল 2 নম্বরে দিলা, আবার জগন্নাথ ইউনিভার্সিটির ইংলিশ তুমি 3-এ দিলা। এই যে খুলনা ইউনিভার্সিটিতে ধরো তুমি বাংলা এসে 3-এ দিলা। তো এইভাবে যেহেতু দেওয়া যায়, তারপরে ধরো তুমি ইসলামিক ইউনিভার্সিটি দিলা, ইসলামিক ইউনিভার্সিটির ল 4-এ দিলা। তো এইভাবে যেহেতু একটা বিশাল চয়েস লিস্ট দেওয়া যায়, তো যতগুলা দিতে পারো, ঠিক আছে। নর্মালি তোমার এই 3,500-3,000-এর মধ্যে পজিশন থাকলে টপ 10টার মধ্যেই তোমার এসে যাবে, ঠিক আছে। এখন নর্মালি দেখবা যে যাদের একটু দূরে পজিশন থাকে তারা 100, 200, 150 পর্যন্ত এরকম করে গত বছরে চয়েস দিয়েছিল। তো তোমরাও ওটা করতে পারো, নো প্রবলেম, তুমি দিতে থাকবা। কিন্তু এটা মাথায় রাখো, তোমার এই যে পজিশন, এই পজিশনের মধ্যে টপ তোমার 3,000-এর মধ্যে তুমি আসো, যেহেতু টপ 10টা যেটা দিবা, ওই 10টা সাবজেক্ট ইউনিভার্সিটি কম্বিনেশনে যেটা দিবা সেটা তোমার কাছে চলে আসবে। তাইলে দেখো আমি যদি তোমাদের একটা এইভাবে করে দিই, একটা যদি সিকোয়েন্স করে দিই, তাইলে তোমাদের একটু সুবিধা হয়। ধরো তুমি জগন্নাথকে 1 নম্বরে দিলা, 2 নম্বরে দিলা হচ্ছে খুলনা ইউনিভার্সিটিকে। তারপরে ধরো তুমি বিজ্ঞান প্রযুক্তিতে যদি যাইতে চাও, ধরো তুমি সাস্টকে দিতে পারো, ঠিক আছে। 4 নম্বরে এসে তুমি ইসলামিক ইউনিভার্সিটিতে দিতে পারো, 5-এ এসে ধরো বরিশাল ইউনিভার্সিটিকে দিতে পারো, 6-এ এসে ধরো তুমি হাজী দানেশকে দিতে পারো। তারপরে ধরো 7-এ এসে ধরো, এগুলো হচ্ছে টপ লেভেলের গুলা গেল, ঠিক আছে। টপ লেভেলের ইউনিভার্সিটি গুলো এইভাবে তোমার গেল। অর্থাৎ তুমি যদি এই যে 3 থেকে 3,500-এর মধ্যে তোমার পজিশন থাকে, ধরো ইভেন তোমার 4.5-এর মধ্যেই যতগুলা সিট আছে তার মধ্যে আছে, এই লিস্টটা তুমি ফলো করতে পারো। এটা তোমার জায়গা অনুসারে, তোমার পছন্দ অনুসারে এটা চেঞ্জ হইতে পারে। তো ব্যক্তিগতভাবে তুমি এটা দিতে পারো, ওকে। এইটা যদি তুমি দাও, তাইলে মোটামুটি এই জায়গাতেই তুমি অনেকগুলো তোমার চয়েস দিতে যাবে। কারণ দেখো জগন্নাথে প্রায় প্রায় অনেকগুলো সাবজেক্ট আছে, 30+ সাবজেক্ট আছে। খুলনা ইউনিভার্সিটিতে প্রায় 29টা সাবজেক্ট, 29টা সাবজেক্ট আমাদের প্রায় না 29টা সাবজেক্ট আছে। 29টার মধ্যে তুমি সবগুলা দিতে পারবে না, আর্টসের যেগুলো আছে ধরো এইখান থেকে 10 থেকে 15টার মতো সাবজেক্ট চয়েস দিতে পারবা। সাস্টে ধরো 10 থেকে 15টার মতো দিতে পারবা। এইভাবেই দেখবা যে তোমার 50টা হয়ে গেছে অলরেডি, যদি এই বিশ্ববিদ্যালয়গুলোকে দিতে চাও। তো এইটা গেল হলো লেভেল 1, বা যাদের আসলে ধরো 3.5 থেকে 4, অর্থাৎ 4.5K এর মধ্যে যাদের পজিশন আছে তাদের জন্য এটা, ওকে। এখন যদি আমরা আসি লেভেল 2-তে, দেখো লেভেল 2-তে আসলে তুমি লেভেল 1-এর যে বিশ্ববিদ্যালয়গুলো রাখছো ওইগুলোকে এখানে আনতে পারো। যেমন তোমার কাছে যদি লেভেল 1 মনে হয় 2-3টা ইউনিভার্সিটি, এইখানে এনে তুমি ইসলামিক ইউনিভার্সিটিকে দিলা। দেখো লেভেল 2, 1 এইগুলা দ্বারা বিশ্ববিদ্যালয়কে আমি ছোট করতেছি না, জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে এই জিনিসগুলো আমি করতেছি, ওকে। তো ধরো তুমি এখানে ইসলামিক ইউনিভার্সিটি দিলা, তারপরে মিডিয়াম রেঞ্জের যেগুলো আছে ধরো রংপুরের হচ্ছে বেগম রোকেয়াকে দিলা, ঠিক আছে, বেগম রোকেয়াকে দিলা। তারপরে তুমি ধরো এইখানে আরো ধরো যেগুলা তোমাদের আছে, ধরো নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তিকে দিলা, তুমি এইগুলো এর মধ্যেও দিতে পারো।
তারপরে ধরো তুমি বরিশাল ইউনিভার্সিটিকে দিলা, আরো যেগুলো আছে নর্মালি সেইগুলাকে তুমি এই জায়গাতে লেভেল 2 তে দিলে। আমি তোমাদেরকে ওই ইয়াটা বের করে জিএসটির ইয়াটা বের করেও দেখাবো, ঠিক আছে, একটা জাস্ট আইডিয়া দিচ্ছি। তারপরে লেভেল 3 তে এসে ধরো যেগুলো নতুন বিশ্ববিদ্যালয় আছে, অর্থাৎ লেভেল 3 তে লেভেল মিডিয়াম রেঞ্জে যারা হচ্ছে 4,500 মধ্যে আছো তারা মিডিয়াম বা লেভেল 2 এবং লেভেল 1 দুইটার বিশ্ববিদ্যালয়গুলোতেই চয়েস দিবা। এবং যারা 4,500 পরে আছো, অর্থাৎ যতগুলা সিট তোমাদের ধরো নর্মালি 4,470 থেকে 80টার মতো তোমাদের সিট আছে আজ থেকে, তো ধরো এরপরে যারা পজিশন আছো নর্মালি এরপর থেকে 12,000 পজিশন পর্যন্ত, ঠিক আছে, 4,500 থেকে 12,000 13,000 পজিশন পর্যন্ত তোমরা এই যে লেভেল 3 তে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, যেমন বঙ্গমাতা শেখ মুজিবুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়, তারপরে এই জায়গাতে ধরো তুমি লেভেল 3 মধ্যে আরো যেগুলো পাবনা বিজ্ঞান প্রযুক্তি না, ধরো পটুয়াখালী মনে হয় বিজ্ঞান প্রযুক্তি, এরকম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, এই যে যেগুলো নতুন হয়েছে আর কি সেইগুলাকে তোমরা দিতে পারো। ওকে, তো এই গেল লেভেল 1 2 এবং 3 তোমার হচ্ছে ক্যাটাগরাইজ বা একটা আমি নর্মালি ক্যাটাগরি। এখন যদি আমি তোমাদেরকে একটু দেখায় দিই, দাঁড়াও, একটু যদি তোমাদেরকে আমি একদম পুরো লিস্টটা দেখাই, দাঁড়াও, পুরো লিস্টটা যদি দেখাই, জিএসটি, ওকে, জিএসটি ইউনিভার্সিটি লিস্ট, এই জায়গা থেকে আমি তোমাদেরকে সুন্দর করে বুঝাইতে পারবো যে কোনটাকে তোমরা কততম ইয়াতে দিতে পারো, ঠিক আছে। ধরো এই জায়গাতে যেটা তোমাদের দেয়া আছে, আমরা একটু রেড কালারটা নিই, দেখো জগন্নাথকে তুমি লেভেল 1 এ রাখলা, লেভেল 1, ওকে, জগন্নাথকে লেভেল 1, ইসলামীকেও ধরো তুমি লেভেল 1 এ রাখলা, কারণ তুমি যেহেতু আর্টস থেকে পড়তেছো। খুলনা ইউনিভার্সিটিকেও তুমি লেভেল 1 এ রাখলা। তারপরে এইগুলা ধরো লেভেল 1 এর মধ্যে, মানে টপ ইউনিভার্সিটিতে তুমি রাখলা। এখন মিডিয়াম রেঞ্জের মধ্যে লেভেল 2 তে ধরো এই যে এটাকে লেভেল 2 তে দিলা, কুমিল্লাকে, জাতীয় কবিকে লেভেল 2 তে দিলা, তারপরে বেগম রোকেয়াকে লেভেল 2 তে দিলা, বরিশাল ইউনিভার্সিটিকে লেভেল 2 তে দিলা। যদিও বরিশালকে আমি মনে করি লেভেল 1 এ রাখা উচিত, কারণ বরিশালের ইমপ্রুভমেন্ট আগের থেকে অনেক ভালো হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে নর্মালি তোমরা দিয়ে দিলা, ওকে। তারপরে ধরো এই জায়গাতে এসে ধরো এই যে আরো কি কি আছে, রবীন্দ্র ইউনিভার্সিটি, এটাকে লেভেল 3, বা যেহেতু একটু নতুন আমরা এটাকে লেভেল 3 তে রাখবো, এটাকে লেভেল 2 তে রাখবো। আমরা গোপালগঞ্জকে, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, আচ্ছা, এটাকে আমরা তৃতীয়তে রাখতে পারি। শেখ হাসিনা ইউনিভার্সিটিকে আমরা লেভেল 3 তে রাখতে পারি। শাহজালালকে আমরা লেভেল 1 এ রাখতে পারি। হাজী দানেশকে আমরা লেভেল 1 এ রাখতে পারি। মাওলানা ভাসানীকেও আমরা লেভেল 1 এ রাখতে পারি, লেভেল 2 তেও দিতে পারি, ওকে। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তিকে আমরা লেভেল 2 তে দিতে পারি। এটা কিন্তু আমি আমাদের আর্টসের হিসাবে বলতেছি, ওকে। এরপরে যদি আমরা দেখি যশোরকে আমি লেভেল 2 তে রাখবো, কারণ কি দেখো এখানে আর্টসের একটা সাবজেক্ট, ঠিক আছে, একটা সাবজেক্ট। পাবনা বিজ্ঞান প্রযুক্তিকে আমরা লেভেল 2 তে রাখলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে লেভেল 2 তে রাখলাম গোপালগঞ্জ। রাঙ্গামাটিকে আমরা লেভেল 3 তে রাখলাম। এখন তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে তোমাদের চয়েস লিস্টটা, ওকে। বঙ্গমাতাকে আমরা লেভেল 3 তে রাখলাম। তারপরে ধরো পটুয়াখালী সায়েন্স টেকনোলজি, এটাকে লেভেল 3 তে রাখলাম। এই যে আচ্ছা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটাকে আমরা লেভেল 3 তে রাখলাম, ওকে। তো এইভাবে কিন্তু দেখো নর্মালি তোমরা লেভেলগুলা বুঝে যাচ্ছ যে তোমাদের আসলে তোমাদের মার্ক অনুসারে কোথায় কিভাবে চয়েস দেওয়া উচিত, বা তোমরা কিভাবে ক্যাটাগরাইজটা করবা। তারপরে চাঁদপুরকে আমরা লেভেল 3 তে রাখলাম। সুনামগঞ্জকে লেভেল 3 তে রাখলাম। এগুলাকে ধরো পিরোজপুর লেভেল 3 কে রাখলাম। তো এই যে বিষয়বিদ্যালয়গুলা, এগুলা কিন্তু তোমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছো যে তোমাদের আসলে কোনটাকে কিভাবে রাখা উচিত, ওকে, কোনটাকে কিভাবে রাখা উচিত। এখন দেখো এই যে বিশ্ববিদ্যালয়গুলো আমরা যে দেখলাম, এইগুলাকে নর্মালি আমি তোমাদেরকে একটা জিনিস দেখায় দিলাম যে এইরকম করে চয়েস লিস্টে রাখবা। আরো একটা জিনিস করতে পারো, ধরো যে বিশ্ববিদ্যালয়গুলা লেভেল 2 তে আছে, লেভেল 2 এর বিশ্ববিদ্যালয়গুলা এবং লেভেল 3 এর বিশ্ববিদ্যালয়গুলা, যারা আসলে লেভেল 2 প্লাস হচ্ছে লেভেল 3, এই দুইটা বিশ্ববিদ্যালয়গুলাতে যারা মোটামুটি মনে করবা যে তাদের চান্স হবে না বা যাদের চান্স হওয়ার সম্ভাবনা কম, তারা এই বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিবা। যেমন তোমার পজিশন ধরো এরকম 10,000 প্লাস, ঠিক আছে, মানে এগুলাতে পরীক্ষা না, এগুলাতে অ্যাপ্লাই করবা 10,000 প্লাস থেকে তোমার পজিশন ধরো 15,000 প্লাস, ঠিক আছে। তো তুমি ওই যে টপ বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো আছে ওইগুলাকে ফার্স্টের দিকে দিবা না, ঠিক আছে, দিলেও অসুবিধা নাই। তুমি এই লেভেল 2 এবং লেভেল 3 যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এইগুলাকে সিস্টেম করে তোমার যা যা মনে হয়, যে সাবজেক্ট মনে হয় সেটাকে টার্গেট করে সুন্দর করে দিয়ে দিবা, ওকে।
তাইলে মোটামুটি তোমরা যারা এই পজিশন মানে 10,000-এর পর থেকে আসো তাদের একটা হইলেও হইতে পারে, হবে যে তাও না, লেভেল 3 থেকে বা নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো ওইগুলা হইতে পারে। এই জিনিসটা অবভিয়াসলি মাথায় রাখবা। ওকে, এখন আসো সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে কি কি জিনিস মাথায় রাখবা, বা সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে আমি তোমাদের বলছি যে সাবজেক্ট চয়েসগুলো আসলে কেমনে দিতে হয়, আগে অনেক ভিডিওতে বলছি, তারপরেও একটু বলে দিই। দেখো, সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে নর্মালি দুইটা জিনিস মাথায় রাখবা, একটা হচ্ছে টেকনিক্যাল সাবজেক্ট, আর একটা নর্মালি মনে করো যে সাবজেক্টগুলোতে হচ্ছে শিক্ষা ক্যাডার থাকে, এই দুইটাকে মাথায় রেখে আসলে সাবজেক্ট চয়েস দিবা। টেকনিক্যাল সাবজেক্টগুলোর মধ্যে কি কি বিষয় থাকে দেখো, ধরো তুমি ল কে টেকনিক্যাল সাবজেক্ট ধরতে পারো। ওকে, তারপরে ধরো আইআর কে তুমি টেকনিক্যাল সাবজেক্ট ধরতে পারো। তারপরে আরো কিছু সাবজেক্ট আছে যেগুলা নর্মালি স্কুল কলেজে পড়ানো হয় না, যে সাবজেক্টগুলা সেগুলাকে নর্মালি টেকনিক্যালের মধ্যে দেয়া যায়। তো এই টেকনিক্যাল সাবজেক্টগুলো নিলে এগুলা আলাদা ফিল্ড আছে। যেমন তুমি ধরো ল নিয়ে যদি পড়াশোনা করো, তুমি নর্মালি জানো এইখান থেকে তুমি বিজিএস দিতে পারবা, এটা আলাদা ফিল্ড। তারপরে ল রিলেটেড তো হাজার হাজার ফিল্ড, এগুলা তোমাদের বলে শেষ করা যাবে না, সব জায়গাতে আছে। আইআর নিয়ে পড়াশোনা করলে বিভিন্ন যে ডেভেলপটেড বা ডেভেলপিং যে এনজিও গুলো আছে ওইগুলাতে তুমি হাই স্যালারিতে জব টপ করতে পারো, ঠিক আছে। তারপরে ধর তোমাদের ডেভেলপমেন্ট স্টাডিজ, আমাদের বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টটা আছে খুবই ভালো একটা সাবজেক্ট এইটা। তো তারপরে ইভেন হচ্ছে এখন মনে হয় আইইআর, ঠিক আছে, এডুকেশনাল যে সাবজেক্টটা আছে ওইটাও মনে হয় টেকনিক্যালের মধ্যে। তো এই যে বিষয়গুলো আছে এইগুলাকে যদি তোমরা নাও, তাইলে তোমাদের একটা জিনিস স্যাক্রিফাইস করতে হবে, যে শিক্ষা ক্যাডারে তোমাদের যে 100 মানে তোমার সাবজেক্টে সর্বোচ্চ কয়টা 50 থেকে 60টা যে সিট থাকে, ঠিক আছে। ধরো তুমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়তেছো, ওই 50 বা 60টা সিট, ওই জিনিসটাকে যদি তুমি একটু কনসিডার করতে পারো তাইলে এইখানে তুমি একটা অপরচুনিটি পাবা। তো শিক্ষা ক্যাডার যে সাবজেক্টগুলো আছে ওইগুলা নিলে ওই 50-60টা সিটের জন্য তুমি একটা এক্সট্রা বেনিফিট পাবা। পাশাপাশি আরেকটা সুবিধা আছে, ধরো শিক্ষক নিবন্ধন যে পরীক্ষাগুলো হয়, ঠিক আছে, শিক্ষক নিবন্ধন যে পরীক্ষাগুলো হয় ওই পরীক্ষাগুলোতে তুমি পরীক্ষা দিতে পারবা। তোমার ধরো সোশিওলজি, বাংলা, ইংলিশ এই টাইপের সাবজেক্টগুলো নিয়ে পড়লে ওইগুলো পরীক্ষা দিতে পারবা। বাট তুমি যদি এই টেকনিক্যাল ফিল্ডগুলোতে যদি কাজ করতে চাও, এখন যেহেতু আমাদের মানে যুগটাই এমন আসতেছে যে মানুষ সব টেকনিক্যাল ফিল্ডে যাইতে যাচ্ছে, মানে স্কিল বেসড আসলে প্রফেশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। আগে যেমন উড়াধুরা পড়াশোনা করলেই হয়ে যাইতে, এখন আসলে মানুষ দেখে স্কিল। কারণ কি দেখো, এই যে স্লাইডটা যে তৈরি করছে, যদিও আমি এই স্লাইডটা নিজেই ডিজাইন করছি, ধরো আমাকে যদি কেউ এই স্লাইডটা নিজে ডিজাইন করে দিত, আমাকে যদি কেউ করে দিত, বাই দ্য ওয়ে তোমরা যদি কেউ এরকম স্লাইড ডিজাইন করতে পারো, ইভেন আমাদের সাথে যদি কাজ করতে চাও, তাইলে আমাকে একটু নক কইরো। মানে যেমন ভিডিও এডিটিং বলো, এই ধরনের সিম্পল কাজ, অর্থাৎ তারপরে এই ধরনের ছোট মোটো ডিজাইন, পাওয়ার পয়েন্ট ডিজাইন, তারপরে ধরো ওয়ার্ড ফাইলের কিছু কাজ মডিফাই, এগুলো যদি তোমরা করতে চাও আমাকে নক দিতে পারো 01780647899। তো যদি তোমার ডেমো কিছু থাকে আমাকে হোয়াটসঅ্যাপে এটাতে নক করে আমাকে একটু দিবা, 80647899। ওকে, তো এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক করে আমাকে একটু দিও, তাইলে আমি তোমার সাথে নিজেই কন্ট্যাক্ট করব। তো আমাদের সাথে একটা কাজ করার পসিবিলিটিস আছে, যদিও আমাদের টিম আছে, তারপরেও যদি তোমরা, যেহেতু আমার স্টুডেন্ট, অনেকের স্কিল থাকতে পারে, তো এই স্কিলের জায়গা থেকে তুমি কাজ করবা, সেই অনুপাতে তুমি পেমেন্ট পাবা, ঠিক আছে। তো তুমি চাইলে এটা আমার সাথে যোগাযোগ করতে পারো। তো এই যে বিষয়গুলো আছে, যে স্কিল বেস যে বিষয়গুলো, সেইগুলা কিন্তু এই টেকনিক্যাল জায়গা থেকে খুব ভালো করা যায়। এবং এই জায়গাতে একটা সুবিধা কি, এই জায়গাতে হচ্ছে প্রতিযোগিতা অনেক কম থাকে। প্রতিযোগিতা কম না, প্রতিযোগী কম, ঠিক আছে। প্রতিযোগিতা এবং প্রতিযোগী বিষয়টা আলাদা। কারণ কি দেখো, এই সাবজেক্টগুলা নিয়ে যারা যারা পড়ে শুধু তারাই এই জায়গাতে তোমার সাথে কম্পিট করবে। বাট এই দিকে কিন্তু যেমন শিক্ষা ক্যাডার আছে তেমন কিন্তু সাবজেক্টও আছে। আর একটা জিনিস মাথায় রাখো, সব থেকে ভালো সুবিধা হইলো এই শিক্ষা ক্যাডারের সাবজেক্টগুলা ন্যাশনাল ইউনিভার্সিটিতে থাকে, এনইউতে থাকে, ঠিক আছে। এবং এই জায়গাতে প্রায় কত, ধরো 10 লাখের বেশি স্টুডেন্ট, 10 লাখের বেশি স্টুডেন্ট এই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করে। কিন্তু ইউনিভার্সিটি লেভেলে এসে শুধুমাত্র প্রাইভেট ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটিতে এই টেকনিক্যাল জিনিসগুলো পড়ানো হয়, যার কারণে কিন্তু এই জায়গাতে একটা ভালো অপরচুনিটি আছে। তো তোমরা চাইলে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে এই জিনিসগুলো অবভিয়াসলি মাথায় রাখতে পারো। ওকে, এখন আসো সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে আমরা তো দেখলাম যে টেকনিক্যাল সাবজেক্ট এবং নর্মাল যে সাবজেক্টগুলো আছে, মানে টেকনিক্যাল সাবজেক্ট এবং তোমাদের শিক্ষা ক্যাডার বা জেনারেল যে সাবজেক্টগুলো আছে সেগুলো। এখন সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে
আর্টস থেকে একটা বেস্ট আমি তোমাদেরকে লিস্ট দিব, এটা তোমরা তোমাদের মতো করে মডিফাই করতে পারবা। 1 নম্বরে আমি অবশ্যই লকে রাখবো, কারণ ল দিলে বিজিএস পরীক্ষা দেওয়া যায়, বিসিএস পরীক্ষা দেওয়া যায়, ইভেন ল রিলেটেড বিভিন্ন যে ফিল্ড আছে সেই ফিল্ড গুলাতেও একদম বেস্ট একদম একটা কাজ করা যায়। ওকে, 2 নম্বরে আমি, যদি তুমি টেকনিক্যালি থাকতে চাও, টেকনিক্যাল গুলার আমি আগে একটা লিস্ট করি, তারপরে ওভারভিউ দিব, তাইলে তুমি আইআর নিতে পারো, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ। তারপরে ধরো আরো টেকনিক্যাল সাবজেক্ট আছে আইইআর বা এডুকেশনাল সাবজেক্ট যেটাকে বলে সেটা, এরকম। তারপরে ধরো আরো টেকনিক্যাল কি সাবজেক্ট আছে আর্টসের, ডেভেলপমেন্ট স্টাডিজ ডিএস, ঠিক আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে। তো এইগুলো হচ্ছে টেকনিক্যাল দিক থেকে এই 4টা তোমার টপ লিস্ট হইতে পারে। এখন যদি তুমি মনে করো যে তুমি হচ্ছে টপ লিস্ট ওভারভিউ একটা সবকিছু চাও, তার আগে একটা জেনারেল সাবজেক্টের দিই। জেনারেল যদি দাও অবশ্যই অবশ্যই তুমি ইংলিশকে চয়েস করতে পারো, ঠিক আছে, ইংলিশ ওকে, ইংলিশ ওকে, এটা ইংলিশকে চয়েস করতে পারো। 2 নম্বরে কাকে চয়েস করতে পারো, ধরো এটা হচ্ছে সাধারণ সাবজেক্টগুলো, যেগুলো সাধারণ সাবজেক্ট সেইগুলা, ওকে, ইংলিশকে তুমি চয়েস করতে পারো। 2 নম্বরে এসে তুমি হচ্ছে ইকোনমিক্স দিতে পারো, কারণ ইকোনমিক্সের একটা বেশ ভালো ফিল্ড আছে। 3 নম্বরে এসে তুমি বাংলা চয়েস করতে পারো, ঠিক আছে। 4-এ এসে তুমি সোশিওলজি চয়েস করতে পারো। 5 নম্বরে এসে তুমি পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট চয়েস করতে পারো, যদিও সব বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টটা নাই। তো মোটামুটি এই ধরনের লিস্টগুলা তুমি করতে পারো। ওকে, এখন যদি তোমার মনে হয় যে, যদিও একটা সত্যি কথা বলতে কি, তুমি যে সাবজেক্ট নিয়েই পড়াশোনা করো, এই টেকনিক্যাল সাবজেক্টগুলো বাদ দিয়ে আসলে সাবজেক্ট রিলেটেড বাংলাদেশের জব ওই রকম ভাবে নাই, ঠিক আছে। তো এই জন্য তুমি যাই করো, যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো, যদি তোমার টার্গেটটা এরকম থাকে যে তুমি বিসিএস ক্যাডার হবা, বিসিএস নিয়ে পড়বাই, তাহলে আমার একটা সাজেশন থাকবে যে এই যে কঠিন কঠিন যে সাবজেক্টগুলো আছে এইগুলাকে বাদ দিয়ে সহজ কিছু সাবজেক্ট নাম্বার 1-এ দিয়ে সুন্দর মতো অনার্সটা কমপ্লিট করা, ঠিক আছে, তোমার 4 বছর শেষ করা। যেমন 1 নম্বরে তুমি এইখানে দিতে পারো কি পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে, অথবা ধরো 2 নম্বরে তুমি দিতে পারো সোশিওলজি। আরো একটা সাবজেক্ট আছে টেকনিক্যাল সাবজেক্ট, এটাকে বলা হয় এমসিজে, ঠিক আছে, আমাদের দেয়া আছে এমসিজে, মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম, অর্থাৎ সাংবাদিকতা সাবজেক্ট এটাও। তো সাংবাদিকতারও তো তোমরা সবাই জানো একটা ভালো ফিল্ড আছে, যদিও সবাই ইন্টারেস্টেড থাকে না সাংবাদিক হইতে। আর এটার পিছনে আমাদের বাংলাদেশে হলুদ সাংবাদিকতার একটা বিশাল ব্যাপক প্রবণতা আছে। কিন্তু যদি তুমি অ্যাকচুয়াল ভালো কিছু করতে চাও, দেশের জন্য করতে চাও, সাংবাদিক হইতে পারো। তুমি তোমার জায়গা থেকে অনেস্ট থাকলে পুরা দুনিয়া খারাপ হইলে আসলে বিষয়টা তোমার কিছু যায় আসে না, ঠিক আছে। মানে বিষয়টা কেমন, আমরা কি মনে করি যে পুলিশরা খারাপ, কিন্তু সব পুলিশ কিন্তু খারাপ না, ঠিক আছে। যারা পুলিশ ক্যাডার হচ্ছে তারা কি সবাই খারাপ না, পুলিশ ক্যাডারের 99% ভালো, মানে যারা ক্যাডার পর্যায়ে যায়, কারণ তারা অনেস্টি লেভেল তাদের সেই হাই পর্যায়ে থাকে। তো ওই জায়গা থেকে কিন্তু এই যে সাংবাদিকতাও খারাপ জিনিস না। তো এই যে বিষয়গুলা, যে যদি তোমার প্ল্যান থাকে যে তুমি গভর্নমেন্ট জব করবা, চাকরির পড়াশোনা করবা, তাইলে একটা সহজ সাবজেক্ট নিয়ে ভর্তি হয়ে যাও। এই সাবজেক্ট, ঠিক আছে, এই 4 বছরের 1 বছর শুধু তুমি মানুষকে বলতে পারবা, মানে তুমি যখন ফার্স্ট ইয়ারে জাস্ট পড়বা ওই সময়টাতে বলতে পারবা যে আমি এই সাবজেক্টটা নিয়ে পড়ি। তারপরে সেকেন্ড ইয়ার থেকে তুমি রুচি হারায় ফেলবা যে তুমি কি সাবজেক্ট নিয়ে পড়ো, এইটা বলতে বলতে বিরক্ত হয়ে যাবা। ইভেন 4th ইয়ারে গিয়ে আফসোসও করতে পারো যে আসলে এই সাবজেক্টটা না নেওয়াই আমার জন্য বেটার ছিল। এই জন্য আসলে সবকিছু ভেবে চিনতে একটি একটা দূরদর্শী আসলে চিন্তা ভাবনা করে তোমার সাবজেক্ট চয়েস করা উচিত, তাইলে তোমার জন্য বিষয়টা ভালো হবে। ওকে, তো এটাই মোটামুটি একটা সাবজেক্ট চয়েস লিস্ট। আরো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাবজেক্ট থাকতে পারে, তুমি তোমার মতো করে মডিফাই করে নিয়ে নিবা। ওকে, তো এটাই হচ্ছে মোটামুটি তোমাদের সাবজেক্ট নিয়ে মোটামুটি কথাবার্তা। আর আমার ব্যক্তিগত কথাবার্তাগুলোও তোমাদেরকে আমি বলে দিছি। এখন তোমাদের নিয়ে লাস্ট কিছু কথাবার্তা, সেটা হইলো আমাদের সেকেন্ড টাইম একটা ব্যাচ আসতেছে। তোমরা যারা যারা ইন্টারেস্টেড তারা জাস্ট ভিডিওটা দেখবা, নাইলে এখন চলে যাইতে পারো, ঠিক আছে। এই সেকেন্ড টাইম ব্যাচটার নাম দিছি আমরা হচ্ছে লাইফ টাইম ব্যাচ। লাইফ টাইম ব্যাচ কেন, যে এই ব্যাচটাতে তুমি যদি একবার ভর্তি হয়ে যাও, তোমার আর কখনোই আমাদের এই বছরের ব্যাচে ভর্তি হইতে হবে না। সেই ব্যাচটা হচ্ছে, এটা হচ্ছে যেহেতু তোমাদের বি ইউনিটের ব্যাচ, অর্থাৎ মানবিক বিভাগের ব্যাচ। তো যারা আসলে সায়েন্স থেকে আমার ভিডিও দেখো, তারা চাইলে বিভাগ পরিবর্তনের জন্য, অর্থাৎ জাহাঙ্গীরনগর, তারপরে তোমাদের রাজশাহীতেও পরীক্ষা দেওয়া যায়, চট্টগ্রামেও পরীক্ষা দেওয়া যায়, বিউপিতেও পরীক্ষা দেয়, অর্থাৎ জিএসটি বাদ দিয়ে সব জায়গাতে বিভাগ পরিবর্তন আছে। তো ভর্তি পরীক্ষা দিতে গেলে তাদের জন্য এই ব্যাচটা সব থেকে পারফেক্ট হবে। তো এই ব্যাচটার কোর্স ফি হচ্ছে 4,500 টাকা। কেন 4,500 টাকা সেটা বলি।
এই ব্যাচটাতে ক্লাস থাকবে হচ্ছে টোটাল 320টা। ওকে, তার মধ্যে কি কি থাকবে? লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস। এখন লাইভ ক্লাসে আমরা সিস্টেমটা কি আনছি, যে কোনো একটা টপিকের আমরা বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো আমরা লাইভে বুঝাবো, ঠিক আছে? এবং ওই টপিক থেকে প্রিভিয়াস ইয়ারে আসা যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমরা রেকর্ডেড করে তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? যত প্রশ্ন। এখন আমরা আসলে স্টুডেন্টরা খারাপ করে কেন? আমার 2-2.5 বছরের যে এক্সপিরিয়েন্স তোমাদের, বেশিরভাগ স্টুডেন্ট বেসিক খুব ক্লিয়ার থাকে, বেসিকও খুব পারে, কিন্তু প্রিভিয়াস ইয়ারের সব প্রশ্ন সলভ করে না। যেমন আমি যদি আমাদের ইংরেজি প্রিপজিশনের চ্যাপ্টারটা তোমাকে দেখাই, ওইখানে দেখবা তুমি 1000+ প্রশ্ন আছে। তো ওই 1000+ প্রশ্ন কিন্তু তোমাদের রেকর্ডেড ক্লাসে বুঝাইয়া দেওয়া হবে। এখন চিন্তা করো 1000 ক্লাসের যদি একটা ক্লাস যদি আমি দেই, একটা ক্লাসে তো কখনো সম্ভব না, ধরো 2টা ক্লাস দিলে কমপক্ষে 7-8 ঘন্টা তোমাদের ক্লাস নেওয়া লাগবে। তো এই যে বিষয়গুলো থাকে রেকর্ডেড ক্লাসে গোছালো ভাবে থাকবে, তোমরা সুন্দর করে দেখে দেখে ওই জিনিসটা পড়তে পারবা। এবং আমরা তোমাদেরকে যে শিট দিব সেই শিটটাই আমরা তোমাদেরকে বুঝাবো। তার মানে একটা জিনিস মাথায় রাখো, যে শিটে যে কম তথ্য থাকবে তা না, অর্থাৎ যে শিটটা আমাদের থাকবে ওই শিটটার সিকোয়েন্স অনুসারে তোমাদেরকে আমরা প্রথমে বুঝাই দিব। ওই বুঝানোর পরে তোমরা শিটটা দেখে দেখে সুন্দর করে A to Z কভার করে নিতে পারবা। এই ধরনের বিশাল একটা ফ্যাসিলিটিস আছে এবং এই ব্যাচটা আমাদের লং টার্ম ধরে চলবে। তোমাদের জন্য 5 জন টিচার থাকবে যারা খুলনা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা করতেছে। আমি তোমাদের ক্লাস নিব। তো লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পাশাপাশি পরবর্তীতে যত ব্যাচ আসবে সবগুলাতে ফ্রি অ্যাক্সেস। এই জন্য আমাদের কোর্স ফিটা হচ্ছে 4500 টাকা। পরবর্তীতে ধরো এই যে আলাদা আলাদা কোনো ব্যাচে ভর্তি হইতে হবে না, যেমন জাহাঙ্গীরনগরের ধরো ম্যাথ আইকিউ এর জন্য আলাদা ব্যাচ, রাবির জন্য ব্যাচ, ছবির জন্য ব্যাচ, জিএসটির জন্য, এগুলাতে আলাদা আলাদা ভর্তি হইতে হবে না। একবার ভর্তি হয়েছে আমাদের সাথে লাইফ টাইম পড়বা। তার প্রুফ যদি তোমরা চাও, আমি প্রায় 250+ স্টুডেন্টকে এই বছরে ফ্রি অ্যাক্সেস দিচ্ছি। মানে যারা আমাদের আগের বছরে ভর্তি হয়েছিল, চিন্তা করো, যারা আগের বছরে ভর্তি হয়েছিল তাদেরকে আমরা 1 টাকাও নিব না, এই 4500 টাকা তাদেরকে আমরা ফ্রি পড়াবো, ঠিক আছে? তাইলে তাদেরকে যদি আমরা ফ্রি পড়াইতে পারি, আগের বছরের স্টুডেন্ট, যেটা নর্মালি সবাই ভুলে যায় যে আগে তোমরা চান্স পাও নাই, মানে এখন আমরা কি করব, অর্থাৎ আগে যারা আমাদের ফার্স্ট টাইমার স্টুডেন্ট ছিল, চান্স পাই নাই, তাদেরকে আমরা সেকেন্ড টাইমে ফ্রি করাচ্ছি। তো এই জায়গাগুলা থেকে তোমরা আসলে ভর্তি হইতে পারো, এখন তোমাদের ইচ্ছা, ঠিক আছে? আমার জোর নাই। তো এটাই মোটামুটি কথা। আর ভর্তির জন্য তোমরা আমাকে মানে কিভাবে ভর্তি হবা, কিভাবে টাকা পেমেন্ট করবা, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো 01780647899। তাইলে আমি তোমাদের সাথে পুরো ডিটেলসটা তোমাকে ভর্তির দিয়ে দিব, কিভাবে টাকা পেমেন্ট করবা। আর এইটাতে আরো একটা 500 টাকা ডিসকাউন্ট আছে, 500 টাকা ডিসকাউন্টটা হবে হচ্ছে 4000 টাকা। এইটা যদি তুমি এই মাসের মধ্যে ভর্তি হও, অর্থাৎ এই রানিং মাসের 30 তারিখের মধ্যে তুমি যদি ভর্তি হও, ঠিক আছে? এটা কি মাস? মে মাস চলতেছে। 30 মের মধ্যে ভর্তি হইলে 4000 টাকায় ভর্তি হইতে পারবা। ভর্তির জন্য কি করবা, আমাকে কল দিবা না, আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা টেক্সট দিবা, মেসেজ দিবা, তাইলে আমি তোমাকে পুরো ডিটেলসটা দিয়ে দিব। ওকে। আর ক্লাসগুলো তোমাদের ডিজিটাল বোর্ডেই হবে এবং ক্লাসগুলো লাইভে হবে, পাশাপাশি তো রেকর্ডেড ক্লাস থাকবে, সলভিং ক্লাস থাকবে, সব ক্লাসই তোমাদের থাকবে, পাশাপাশি এক্সামও আমরা তোমাদেরকে ফ্রি করে দিব। তো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। হয়তোবা তোমাদের সাথে এটাই লাস্ট, এই তোমাদের যারা আমার আগের স্টুডেন্ট ছিল তাদের নিয়ে ভিডিও। তো যাই হোক, এরপরেও আমরা আরো বিভিন্নভাবে দেখা হইতে পারে। তো তোমাদের সাথে আর কি পুরো একটা জার্নি, আশা করি জার্নিটা মোটামুটি স্মুথ ছিল, মোটামুটি ভালো ছিল। তো এই কথাবার্তা তোমরা যারা যারা চান্স পাইছো তাদের জন্য শুভকামনা, যারা চান্স পাও নাই তাদের আসলে হতাশ হওয়ার কিছু নাই, বিশ্ববিদ্যালয়ে সবকিছু না, ঠিক আছে? মানুষ সব জায়গা থেকে, আলাদা আলাদা জায়গা থেকে ভালো ভালো ক্যারিয়ার ক্রিয়েট করতেছে। তুমি চেষ্টা করো তোমার আসলে কোন জায়গাতে সব থেকে স্ট্রং পয়েন্ট, সেই জায়গাগুলো তুমি ট্রাই করবা, তাইলে ইনশাল্লাহ তোমার জন্য ভালো কিছু হবে। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবা, চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ, বাই বাই।